আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজ আমরা আলোচনা করব ধান চাষের অনুকূল পরিবেশ নিয়ে। এখানে প্রশ্নটা যেভাবে আসে একটু দেখে নাও। ধান চাষের অনুকূল পরিবেশগুলি আলোচনা করো, অথবা প্রশ্নটা এভাবে আসে ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলি আলোচনা করো। এখানে বিষয়টা একটু তোমাদের সাথে আলোচনা করে দিই। অনেক দিন আগে এই ধান চাষের উপর থেকে যখন কোনো প্রশ্ন আসতো তখন কিন্তু অনুকূল পরিবেশগুলি আলোচনা এই প্রশ্নটাই আসতো। তবে এখন আমরা প্রধানত প্রশ্নটা দেখতে পাই অনুকূল প্রাকৃতিক পরিবেশগুলির বর্ণনা দাও। বিষয়টা কীরকম দেখো, অনুকূল পরিবেশ বলতে অর্থাৎ অনুকূল পরিবেশকে দুভাগে ভাগ করা যায়: অনুকূল প্রাকৃতিক পরিবেশ, অনুকূল অর্থনৈতিক পরিবেশ। তাই প্রথম প্রশ্নটা যখন আসতো তখন কিন্তু দুটো পরিবেশেরই বর্ণনা দিতে হতো। এখন যেহেতু এইভাবে প্রশ্নটা আসছে, প্রাকৃতিক পরিবেশ কেবল চাওয়া হচ্ছে, তাই কেবলমাত্র প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দিলেই হবে। আজকের ক্লাসে কিন্তু আমরা পুরো প্রশ্নটাই আলোচনা করব এবং যে প্রশ্নটাই আসুক না কেন সেটা কিভাবে পরীক্ষার খাতায় উপস্থাপন করতে হবে সেটাও দেখে নেব এবং পুরো বিষয়টা সেই সঙ্গে বুঝে নেব। ঠিক আছে, চলো শুরু করা যাক। যেভাবেই প্রশ্নটা আসুক না কেন একটা ভূমিকা আমাদের দিতে হবে। তো এক্ষেত্রে আমরা ভূমিকাটা খুব ছোট্ট করে কিভাবে দিতে পারি দেখো। ধান ভারতের প্রধান খাদ্যশস্য, তাই তো? এটা আমরা সবাই জানি, প্রধান খাদ্যশস্য। ক্লিয়ার? ভূমিকার প্রথম সেন্টেন্স দিয়ে ফেললাম। আর একটা সেন্টেন্সের সাথে দেব, ভারতের অধিকাংশ ধান বর্ষাকালে খারিফ শস্য রূপে চাষ করা হয়ে থাকে। ব্যাস, আমাদের ভূমিকা কমপ্লিট। ভারতে ধান খারিফ শস্য রূপে চাষ হয়। খারিফ শস্যের কথা তোমরা নিশ্চয়ই জেনে গেছো, এতদিনে আমরা আগের ক্লাসে করে নিয়েছি। আমাদের ভূমিকা দেওয়া হয়ে গেল। এরপরে আমরা চলে যাব সরাসরি মূল প্রশ্নে। মূল প্রশ্নের জন্য কি চাওয়া হয়েছে? অনুকূল পরিবেশগুলির বর্ণনা দাও। ক্লিয়ার? তার জন্যে আমরা একটা হেডিং ব্যবহার করে দিয়েছি, ধান চাষের অনুকূল পরিবেশ বা পরিবেশ সমূহ। ক্লিয়ার? প্রথম প্রশ্নের জন্য আমরা একটা হেডিং ব্যবহার করে দিয়েছি। দিয়ে এখানে আমরা একটি সেন্টেন্স ব্যবহার করব যেটা আমরা আগে আলোচনা করলাম। ধান চাষের অনুকূল পরিবেশ দুই ভাগে বিভক্ত। ব্যাস, এইটুকু কথা দিয়ে ভাগ দুটো কি কি আমরা জেনে গেছি, প্রাকৃতিক পরিবেশ এবং অর্থনৈতিক পরিবেশ। ক বলে একটা পয়েন্ট এনেছি, প্রাকৃতিক পরিবেশ সমূহ, অর্থাৎ ধান চাষের এরপর প্রাকৃতিক পরিবেশগুলো আমরা সব পরপর বর্ণনা দেব। এখানে তোমাদেরকে একটু আলোচনা করে দিই। এখন প্রশ্নটা যদি প্রাকৃতিক পরিবেশ হিসেবে আসে তখন কিভাবে আমরা শুরু করব? ভূমিকার জায়গায় ভূমিকা দেব। তখন কিন্তু আমরা এই হেডিংটা ব্যবহার করব না। ধান চাষের অনুকূল পরিবেশের যে হেডিংটা ব্যবহার করেছি এটা করব না। আমাদের প্রশ্নে চাওয়া হয়েছে প্রাকৃতিক পরিবেশ, তাই এই জায়গায় তখন আমাদের হেডিংটা হবে কি? ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ সমূহ। আশা করছি বোঝাতে পেরেছি। এরপরে বাকি অংশ একই রকমভাবে আমাদের উভয় প্রশ্নের জন্য একই রকমভাবে আলোচনা হবে। তো শুরু করি। প্রাকৃতিক পরিবেশ সমূহের প্রথম যে পয়েন্টটা এনেছি, প্রাকৃতিক পরিবেশের জলবায়ু। ধান ক্রান্তীয় মৌসুমী
মৌসুমি জলবায়ু অঞ্চলের ফসল। কি দিলাম? জলবায়ু অংশে আমরা কি জানালাম? ধান কেমন জলবায়ু অঞ্চলের ফসল? কেমন জলবায়ুতে ধান ভালো হয়? ক্রান্তীয় মৌসুমি জলবায়ু অঞ্চলের ফসল। এর সঙ্গে আর একটা সেন্টেন্স দেব, প্রধানত মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভর করে ভারতে ধান চাষ হয়ে থাকে। ক্লিয়ার? তাহলে জলবায়ু কেমন জলবায়ুতে ধান চাষ হয়ে থাকে ভারতে তার ব্যাখ্যা আমরা দিয়ে দিলাম। কিন্তু দেখো জলবায়ুর অনেকগুলো উপাদান তোমরা জানো। কি কি? বায়ুর চাপ, বায়ুর তাপ, বৃষ্টিপাত, মেঘাচ্ছন্নতা, তুষারপাত ইত্যাদি রয়েছে, উষ্ণতা। তো এখানে জলবায়ুর এই উপাদানগুলো ধান চাষকে কীভাবে প্রভাবিত করে সেটা এবারে আমরা উল্লেখ করব। এবং জলবায়ুর প্রধান যে দুটো উপাদান, কোন দুটোকে প্রধান বলা হয়? উষ্ণতা আর বৃষ্টিপাত। তাহলে এই দুটো উপাদান কিভাবে প্রভাব ফেলে সেই বিষয়টা এবারে আমরা আনবো। কিভাবে আনবো? এখানে একটা প্যারাগ্রাফ ব্যবহার করব। প্রধান জলবায়ু সম্বন্ধে যতটুকু বলার আমরা বলে দিয়েছি। এরপরে আমরা প্যারাগ্রাফ করে আনবো জলবায়ুর যে সমস্ত উপাদান বা যে সকল উপাদান ধান চাষকে প্রভাবিত করে সেগুলি হলো বলে ড্যাশ। ঠিক আছে? মূল জলবায়ুর অংশ বলে দেবার পর এবারে জলবায়ুর উপাদানগুলো কোন উপাদান কতটা প্রভাবিত করছে, কিভাবে প্রভাবিত করছে তার ব্যাখ্যাটা একটু আমরা দেব। ক্লিয়ার? তাই প্রধান উপাদান হিসেবে আমরা প্রথম কাকে পেলাম? উষ্ণতা। আমি একটু আগেই বললাম উষ্ণতা এবং বৃষ্টিপাত প্রধান। তাই প্রথম আমরা আনলাম এবারে জলবায়ুর উপাদান উষ্ণতা। ক্লিয়ার? কিভাবে দেব এখানে ব্যাখ্যাটা? দেখো, ধান চাষের জন্য 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, 27 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা আদর্শ। তাহলে কেমন উষ্ণতাতে ধান ভালো হয় তার কথা আমরা বলে দিলাম। এই জায়গাটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে, 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা। আর এই উষ্ণতার ব্যাপারগুলোকে মনে রাখার জন্য কিন্তু তোমাদেরকে ভারতের জলবায়ু এই জায়গাটাকে খুব ভালো করে একটু বুঝে রাখতে হবে। তবে তোমরা ইজিলি বলতে পারবে, যেহেতু বর্ষাকালের ফসল অর্থাৎ আর্দ্র গ্রীষ্মকালের ফসল, স্বাভাবিকভাবে এই সময় কেমন তাপমাত্রা থাকে একটা ধারণা যদি তোমাদের থাকে, তাহলে কিন্তু কৃষিতে কোন জায়গায় কোন কৃষির জন্য কেমন উষ্ণতা, কেমন বৃষ্টিপাত প্রয়োজন হবে এটা তোমরা অতি সহজে মনে রাখতে পারবে। ক্লিয়ার? তো দেখো, ধান চাষের জন্য 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা আদর্শ। এর সঙ্গে আর একটা সেন্টেন্স আমরা দেব, অবশ্য 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও ধান চাষ ভালো হয়। এটা আদর্শ ঠিক কোথায়, কিন্তু 17 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতাতেও ধান চাষ হয়ে থাকে, সেটাও আমরা জানিয়ে দিলাম। এখানে প্যারাগ্রাফ করে আর একটা বিষয় আনবো। দেখো, প্রাকৃতিক পরিবেশের উপরে প্রশ্নটা প্রধানত আসে এবং সেক্ষেত্রে প্রশ্নটাকে যতটা ডিটেলসে আমি উপস্থাপন করতে পারবো ততটাই ভালো। ক্লিয়ার? যেহেতু প্রশ্নটার তুলনামূলকভাবে ছোট হয়ে গেছে, ফলে আমাকে প্রাকৃতিক পরিবেশটাকে একদম ডিটেলসে তুলে দিতে হবে। তাই এখানে আমরা আর একটা বিষয় ব্যবহার করছি, একটা প্যারাগ্রাফ ব্যবহার করছি। কিভাবে ব্যবহার করছি একটু দেখো। তবে বিভিন্ন পর্যায়ে
কমা দিয়ে যেমন। কি দেব এখানে? এই যে বলেছি আদর্শ 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, কিন্তু সব সময়ই কি 27 ডিগ্রি সেন্টিগ্রেড প্রয়োজন হয়? বা 17 ডিগ্রি থাকলে কি সারাক্ষণই 17 ডিগ্রি থাকলেই বিষয়টা খুব ভালো হবে? কোন সময় কেমন লাগে বিভিন্ন পর্যায়ে, এই তাপমাত্রাটা গড়ে 27 ডিগ্রি বলছি ঠিক কোথায়, বিভিন্ন পর্যায়ে বিভিন্ন রকমের তাপমাত্রা হলে ধান চাষ খুব ভালো হয়। সেইটা আমরা ডিটেলস একটু তুলে দেব। কিভাবে? তবে বিভিন্ন পর্যায়ে বলে লিখে, যেমন চারা লাগানোর সময় 17 ডিগ্রি থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড, চারা গাছের বৃদ্ধির সময় গড়ে 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, 25 ডিগ্রি সেন্টিগ্রেড। ফসল পাকার সময় 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতার প্রয়োজন। ক্লিয়ার? কি দেখলাম? তবে বিভিন্ন পর্যায়ে কীরকম? প্রথম পর্যায়ে যখন চারা গাছ লাগানো হচ্ছে মাঠে, সেই সময় 17 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে ভালো হয়। পরবর্তী সময়ে গাছের বৃদ্ধির সময় 25 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে ভালো হয়, এবং ফসল পাকার সময় 27 থেকে 30 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা থাকলে ধান চাষ ভালো হয়। ক্লিয়ার? এবার দেখে নিই বৃষ্টিপাত। কতটা বৃষ্টিপাত প্রয়োজন হয় ধান চাষের জন্য? কিরূপ বৃষ্টিপাতের প্রয়োজন হয়? দেখো, ধান চাষের জন্য প্রচুর পরিমাণে বৃষ্টিপাত বলতে কতটা? গড়ে 100 সেমি থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। ক্লিয়ার? তাহলে ধান চাষের জন্য আমরা বৃষ্টিপাতে কি দেখলাম? প্রচুর বৃষ্টিপাতের প্রয়োজন হয়, গড়ে 100 থেকে 200 সেমি বৃষ্টিপাতের প্রয়োজন হয়। এখানে আরেকটা সেন্টেন্স আমরা ব্যবহার করব, তাই ধানকে তৃষ্ণার্ত ফসল বলে। তৃষ্ণার্ত ফসল বলে। শর্ট কোশ্চেন হিসেবেও তোমাদের কাজে লাগবে, এটা মনে রাখবে। ক্লিয়ার? এরপরে ঠিক উষ্ণতার জন্য আমরা যেটা ব্যবহার করেছিলাম, তবে বিভিন্ন পর্যায়ে কমা দিয়ে যেমন কোন সময়ে কতটা বৃষ্টিপাত। এই যে বললাম 100 থেকে 200 সেমি বৃষ্টিপাত হলে ভালো হয় বা আদর্শ, কিন্তু এই বৃষ্টিপাতটা ঠিক কোন সময় কতটা হলে বেশি ভালো, সেই কথাটা এবার আমরা উল্লেখ করে দেব। রোপণের সময় অর্থাৎ চারা রোপণের সময় 100 সেমি, কমা গাছের বৃদ্ধির সময় 200 সেমি, এবং ফসল কাটার সময় শুষ্ক ও রৌদ্র করজ্জ্বল
আবহাওয়া থাকা প্রয়োজন। তাহলে কি দেখলাম? প্রথম অবস্থায় যখন চারা গাছ রোপণ করা হচ্ছে তখন 100 সেমির মতো বৃষ্টিপাত হলেই ঠিক আছে। পরবর্তী সময়ে চারা বৃদ্ধি যখন পাচ্ছে সেই সময় 200 সেমি বৃষ্টিপাত হলে ভালো হয়। ক্লিয়ার? ফসল কাটার সময় যখন আমরা ফসল মাঠ থেকে বাড়িতে তুলব সেই সময় কিন্তু একদম শুষ্ক রৌদ্র করজ্জ্বল ঝকঝকে আবহাওয়া থাকা প্রয়োজন, না হলে কিন্তু আমাদের এতদিনের পরিশ্রম নষ্ট হয়ে যাবে। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের বৃষ্টিপাতের যাবতীয় বর্ণনা। আশা করছি বুঝতে পেরেছ। এরপরে তাহলে আমরা প্রথম পয়েন্ট দিয়েছিলাম জলবায়ু। জলবায়ুর দুটো মূল উপাদান উষ্ণতা এবং বৃষ্টিপাতকে আলোচনা করে দিলাম ডিটেলসে। এরপরে আমরা চলে যাব দ্বিতীয় প্রাকৃতিক পরিবেশের পয়েন্ট। কি পয়েন্ট দিয়েছি? জমা জলের যোগান। জমা জলের যোগান। ধান গাছের গোড়ায় জল জমে থাকা আবশ্যিক। জল জমে থাকা আবশ্যিক। ক্লিয়ার? ধান গাছের গোড়ায় জল জমে থাকলে তবে ধান গাছ তার বৃদ্ধি, তার ফলন সব কিছু ভালো হবে। অবশ্যই জল জমে থাকতে হবে, বেশ কিছুদিন, অন্তত 45 দিন জল জমে থাকতে হবে। ক্লিয়ার? তাহলে ধান গাছের গোড়ায় জল জমে থাকা আবশ্যিক। যেমন চারা রোপণের সময় জমিতে 2.5 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার জল জমে থাকা প্রয়োজন। যখন আমি চারা রোপণ করছি মাঠে তখন জমিতে কিন্তু 2.5 সেমি থেকে 5 সেমি জল থাকা দরকার। আর চারা বৃদ্ধির সময় অন্তত 15 সেন্টিমিটার জল জমে থাকলে ভালো হয়। ক্লিয়ার? তাহলে প্রথম যখন আমরা চারা লাগাচ্ছি, রোপণ করছি ঠিক সেই সময় 2.5 সেন্টিমিটার থেকে 5 সেন্টিমিটার জমিতে জল থাকা দরকার। আর চারা যখন বাড়তে শুরু করেছে সেই সময় অবশ্যই জমিতে 15 সেন্টিমিটার জল থাকা প্রয়োজন। ক্লিয়ার? এবার দেখে নিই 3 নম্বর পয়েন্ট, ভূপ্রকৃতি। কেমন ভূপ্রকৃতিযুক্ত অঞ্চলে ধান চাষ ভালো হয়? আমরা আগের পয়েন্টে কি দেখলাম? যেহেতু ধান গাছের গোড়ায় জল জমে থাকা আবশ্যিক, সেহেতু সমতল প্লাবন ভূমি বা বদ্বীপ সমভূমি ধান চাষের জন্য আদর্শ। একটু বুঝে নিই বিষয়টা। আমরা আগের পয়েন্টে দেখেছি কি গোড়ায় জল জমে থাকা দরকার, আর জল জমে থাকার জন্য সমতল ভূভাগ দরকার। ঢালু হলে কি হবে? জল গড়িয়ে চলে যাবে। তাই সমতল ভূভাগ আমরা কোথায় পাই? প্লাবনভূমি অঞ্চল সমতল ভূভাগ, বদ্বীপ সমভূমি অঞ্চল সমতল ভূভাগ। তাই প্রধানত প্লাবন সমভূমিযুক্ত অঞ্চল এবং বদ্বীপ সমভূমি অঞ্চল এই ধান চাষের জন্য আদর্শ। আশা করছি বোঝা গেছে। চলে যাই পরের পয়েন্টে, মৃত্তিকা। কেমন মৃত্তিকাতে ধান চাষ ভালো হয়? দেখো, আমরা পশ্চিমবঙ্গের মানুষ, ধান চাষ সম্বন্ধে আমাদের কিন্তু একটা প্রাথমিক ধারণা রয়েইছে।
কেমন মাটিতে ধান ভালো হয় আমরা কিন্তু জানি, তাই তো? সেটুকু কেবল উল্লেখ করে দেব। পলিযুক্ত দোআঁশ বা এঁটেল মাটি ধান চাষের জন্য আদর্শ। ক্লিয়ার? তাহলে এই হয়ে গেল আমাদের মৃত্তিকা পয়েন্ট দিয়ে দেওয়া হলো, মানে আমাদের হয়ে গেল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা। যদি এই প্রশ্নটা আসে তাহলে আমাদের প্রশ্ন কিন্তু এখানেই শেষ, উত্তর এখানেই শেষ। ক্লিয়ার? কিন্তু প্রথম প্রশ্নটা আসলে আমাদের আবার সেকেন্ড পয়েন্ট অর্থাৎ অর্থনৈতিক পরিবেশ, এই বিষয়টা এবারে আমাদের আলোচনা করতে হবে। তো দেখো, অর্থনৈতিক পরিবেশে আমরা প্রথম যে পয়েন্টটা এনেছি কি? শ্রমিক। তাহলে আগের সমস্ত পয়েন্টগুলো প্রাকৃতিক পরিবেশ যা ধান চাষকে সাহায্য করে থাকে, ধান চাষ যাদের উপরে নির্ভর করে। এরপরে আমরা দেখে নিই কী কী অর্থনৈতিক পরিবেশ ধান চাষকে সাহায্য করে থাকে, সেগুলো এবার আমরা পরপর আলোচনা করে দেব। ক্লিয়ার? তো প্রথমে আসি শ্রমিক। ধান অত্যন্ত শ্রমনির্ভর কৃষি, অর্থাৎ ধান শ্রমিক ছাড়া হয়ই না বললে চলে। ক্লিয়ার? অত্যন্ত শ্রমনির্ভর কৃষি। কেন? জমি তৈরি, চারা রোপণ, জমি পরিষ্কার, ফসল কাটা, ফসল তোলা প্রভৃতি কাজের জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। ক্লিয়ার? তাই সুলভে শ্রমিক পাওয়া ধান চাষের জন্য খুবই দরকার। বোঝা গেছে? তাহলে প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়, তাই সুলভে শ্রমিক পাওয়া অত্যন্ত প্রয়োজন, অত্যন্ত দরকার। ক্লিয়ার? চলে যাই পরের পয়েন্টে, সার ও কীটনাশক। ধান চাষের জন্য, তার উৎপাদন বৃদ্ধির জন্য, ধান চাষের উৎপাদন বৃদ্ধি করার জন্য সার ও কীটনাশকের যোগান থাকা একান্ত প্রয়োজন। কি বললাম? সার ও কীটনাশকের যোগান থাকা একান্ত প্রয়োজন। ক্লিয়ার? দ্বিতীয় পয়েন্টের নিশ্চয়ই এগুলো আর খুব বেশি বোঝানোর দরকার নেই যে ধান চাষের জন্য সার এবং কীটনাশকের যোগান থাকাও দরকার, শ্রমিকের যোগান থাকা দরকার। কেননা আমাদের জমি চারা রোপণ, জমি পরিষ্কার করা, ফসল কাটা, ফসল তোলা, ফসল ঝাড়া, মাড়াই করা ইত্যাদির জন্য প্রচুর শ্রমিকের প্রয়োজন হয়। ক্লিয়ার? চলে যায় আরেকটা পয়েন্ট দিয়েছি 3 নম্বরে, জলসেচ। যদি কোনো বছর তুলনামূলকভাবে কম বৃষ্টিপাত হয়, আমরা আগেই দেখেছি বর্ষাকালে মৌসুমি বৃষ্টিপাতের জলের উপর নির্ভর করে আমাদের ভারতে প্রধানত ধান চাষ হয়ে থাকে। তাই কোনো বছর, তোমরা জানো আমাদের জলবায়ু চ্যাপ্টার পড়া হয়ে গেছে যে মৌসুমি বায়ু খামখেয়ালি, কোনো বছর বেশি হয়, কোনো বছর কম হয়। তাই কোনো বছর যদি বৃষ্টিপাত তুলনামূলকভাবে কম হয় তাহলে কীভাবে দেব? তুলনামূলকভাবে বৃষ্টি যদি কম হয় বা বৃষ্টিপাত কম হলে জল সেচের প্রয়োজন দেখা দেয়। জল সেচের প্রয়োজন দেখা দেয়। ক্লিয়ার? ধান কিন্তু বৃষ্টি হচ্ছে না বলে আমি জলের যোগান রেডি রাখবো না, তাহলে কিন্তু ধান গাছ মানে ফসল উৎপাদন করা সম্ভব হবে না। তখন জলসেচ দিয়ে হলেও তার জলের চাহিদা পূরণ করতেই হবে। তাহলে জলসেচও একটা অর্থনৈতিক পরিবেশের মধ্যে পড়ে। চলে যাই লাস্ট পয়েন্ট, আর কোনো পয়েন্ট দেব না। মূলধন। শ্রমিক বলো, জলসেচ বলো,
সার, কীটনাশক সব কিছুর মূলে কে রয়েছে? মূলধন। তাই লাস্ট পয়েন্টে আমরা দেব ধান চাষের জন্য মূলধনের যোগান অত্যন্ত জরুরি। ক্লিয়ার? মূলধন প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। এভাবে লিখতে পারো, ধান চাষের জন্য মূলধন প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। যোগান না দিয়ে প্রচুর পরিমাণে প্রয়োজন হয়। ক্লিয়ার? এই হয়ে গেল আমাদের ধান চাষের অনুকূল পরিবেশের বর্ণনা। এবারে প্রাকৃতিক পরিবেশ যদি আসে, শুধু প্রাকৃতিক পরিবেশের অংশটুকু লিখবে, আর যদি পুরোটা আসে তাহলে পুরোটা এইভাবে তোমরা তুলে দেবে। আজকের ক্লাস এখানেই শেষ করলাম।